আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের এমসিকিউ কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কনিক নিয়ে। তো কনিকের প্রথমে আমরা 2017 সালের কোয়েশ্চেন দেখব, এরপর ক্রমানুসারে আমরা সামনের দিকে যাব। কারণ তোমরা জানো আমাদের সৃজনশীল বোর্ডে হচ্ছে 2017 সাল থেকে, এর আগে সৃজনশীল ছিল না, সো তখন থেকে আমরা এমসিকিউগুলো সলভ করতেছি। তাই একটু খেয়াল করে দেখি, আমরা 2017 সালের ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা যদি দেখি, সেখানে টোটাল 25টার মধ্যে 3টা কোয়েশ্চেন আসছে আমাদের এই কনিক থেকে। তো তোমরা জানো কনিকের মধ্যে আমার 3টা পার্ট আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, আরেকটা হচ্ছে উপবৃত্ত, আরেকটা হচ্ছে অধিবৃত্ত। যদি আমরা এমসিকিউর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত কোনোটার থেকে কোনো অংশে কম ইম্পর্টেন্ট না, তিনোটাই প্যারালালি খুব বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু উপবৃত্তের মধ্যে আমাদের ফর্মুলা তোমরা জানো অনেক, আমাদের কনিকের মধ্যে ফর্মুলা তোমরা জানো অনেকগুলো। ফর এক্সাম্পল আমাদের যদি আমরা পরাবৃত্ত বলি, পরাবৃত্তের অনেকগুলো সূত্র আছে, উপবৃত্তের জন্য সিমিলারলি, অধিবৃত্তের জন্য সিমিলারলি। আবার পরাবৃত্তের জন্য আমরা 2টা ভ্যারিয়েশনের সূত্র শিখি, সেম উপবৃত্ত আর অধিবৃত্তের জন্য 2টা ভ্যারিয়েশনের সূত্র শিখি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা একসাথে সবগুলো সূত্র বলবো না, যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা বলে দিব, আর বলার সময় আমরা ভ্যারিয়েশনগুলোও বলে দিব। তো আর বিশেষ করে এই অধ্যায়ের মধ্যে আমাদের শর্টকাট অন্যান্য অধ্যায়ের মতো নাই, মোটামুটি যেগুলো প্রয়োজন আমরা বলবো, আর ম্যাক্সিমাম কি যেগুলো জেনারেল ওয়েতেই করা যায়। আর বিশেষ করে আমি তোমাদেরকে বলবো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই 3টা সূত্রগুলোকে তোমরা খুব বেশি গুরুত্ব দিবা, বুঝে তাহলে এটা অনেক বেশি তোমাকে কাজ দিবে। তা আসো তাহলে আমরা যখন যেটা দরকার, যেটা আসবে ওইটা অনুযায়ী আমরা করতে থাকবো, আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের কোয়েশ্চেন যদি আমরা শুরু করি, প্রথমে তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তো উদ্দীপকে আমাদের এখানে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, অধিবৃত্ত আর উপবৃত্ত নিয়ে আমরা অনেকে একটু ঝামেলায় পড়ে যাই। তো আমি তোমাকে প্রথমত একটা জিনিস বলি যে ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রে কি হয়। দেখো আমাদের যদি আমি বলি ভাইয়া উপবৃত্ত, তখন তার ইকুয়েশনটা হবে x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমাদের উপবৃত্তের ইকুয়েশন একটাই, জেনারেল ইকুয়েশন একটাই, যে যখন আমাদের কেন্দ্র মূলবিন্দু তখন হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন একটাই, এই যে এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত উপবৃত্ত। এবার দেখো এটা যদি আমাদের কোনো একটা উপবৃত্ত হয়, তখন আমি যে কাজটা করব খেয়াল করো, এটার জন্য আবার 2 ধরনের ভেরিয়েশন সম্ভব। অর্থাৎ উপবৃত্ত আমার শুধুমাত্র এই ইকুয়েশন একটা, বাট এই ইকুয়েশনে 2 ধরনের ভেরিয়েশন সম্ভব। এখন আসি ভাইয়া, আপনি যে বলতেছেন 2 ধরনের ভেরিয়েশন সম্ভব, সেই 2 ধরনের ভেরিয়েশনগুলো কি কি? একটা হচ্ছে ভাইয়া আমাদের উপবৃত্তের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা দেখতে হয়, এভরি টাইম উপবৃত্তের ইকুয়েশন দেখতে এরকম, এবং এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার এখানে দেখতে হবে এ বড় নাকি বি বড়। এ যদি বি এর থেকে বড় হয় এটা একরকমের হবে, এ যদি বি এর থেকে বড় হয় এটা একরকম হবে, আর যদি এ বি এর থেকে ছোট হয় সেটা আমাদের অন্য রকমের হবে। তাহলে আমি বলে দিলাম কি, এ বি এর থেকে বড় হলে একরকম, এ বি এর থেকে ছোট হলে আরেক রকম। এবং আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, দেখো এই উপবৃত্ত যদি আমি চিন্তা করি, এই উপবৃত্ত আমি যদি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, বুঝতে পারতো? তাহলে এটা হচ্ছে আমার মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দুটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র, এই মূলবিন্দুটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। তাহলে আমি এই 2টা কেসে আমি বলতেছি হচ্ছে ভাই, এখানে সরাসরি আমি বলে দিই, এখানে সরাসরি বলে দিচ্ছি কেন্দ্র হচ্ছে আমাদের 0 0। তাহলে সেক্ষেত্রে আমার উপবৃত্তটা এক্স অক্ষের দিকে লম্বাটে হইতে পারে, ওয়াই অক্ষের দিকে লম্বাটে হইতে পারে। ফর এক্সাম্পল আমার উপবৃত্তটা এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার উপবৃত্তটা দেখতে আমার এরকম হতে পারে। তো আমার এক্স অক্ষের দিকে লম্বাটে হবে নাকি ওয়াই অক্ষের দিকে লম্বাটে হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এ বড় নাকি বি বড়। আমরা এক্স অক্ষের দিকে যেটা থাকে মনে রাখবো এভাবে, এক্সের নিচে এ আছে, তাহলে এক্স অক্ষের দিকে যেটা থাকে তাকে এ ধরবো, ওয়াইয়ের নিচে বি আছে, ওয়াইয়ের দিকে যেটা থাকে সেটাকে বি ধরবো। তাহলে এক্স অক্ষের দিকে দেখো এই দূরত্বটা হচ্ছে আমাদের এ, আর ওয়াই অক্ষের দিকে এই দূরত্বটা হচ্ছে বি, এক্স অক্ষের দিকে এই দূরত্বটা এ, ওয়াই অক্ষের দিকে এই দূরত্বটা হচ্ছে ভি। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি এখানে এটা হচ্ছে বি এর থেকে বড়, আর পরেরটার মধ্যে বিটা হচ্ছে এ থেকে বড়, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ছোট। এবার তোমরা বলতে পারো ভাইয়া এখানে আমার এই পয়েন্টটাকে আমরা বলি কিন্তু তার কেন্দ্র, অনেকে আবার উল্টাপাল্টা করে ফেলে, কেন্দ্র আর ফোকাস সেম জিনিস না।
কেন্দ্র আর ফোকাস সেম জিনিস না, কিন্তু এটা আমাকে মাথায় রাখতে হবে, কেন্দ্র আর ফোকাস কখনো সেম জিনিস না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো আমি যদি কোনো একটা পরাবৃত্ত আঁকি, পরাবৃত্তটা দেখতে এরকম হোক বা যে কোনো রকমের হোক, পরাবৃত্তে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে বলা হয় পরাবৃত্তের ফোকাস। পরাবৃত্তে কেন্দ্র বলতে কোনো কিছু নাই। এরপর আসি আমার বৃত্ত, এই বৃত্তের মধ্যে আসলে এটাকে আমরা বলি কেন্দ্র, আর যেটা কেন্দ্র বৃত্তের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস। তারপর হচ্ছে আমরা যদি বলি উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে আমাদের ফোকাস থাকে দুইটা, এই দুইটা হচ্ছে উপবৃত্তের ফোকাস, এই দুইটা কিন্তু ফোকাস বাট কেন্দ্র না। কেন্দ্র হচ্ছে ভাইয়া এই যে এই পয়েন্টটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে কেন্দ্র আর এই দুইটা হচ্ছে কি ফোকাস। সো ফোকাস আর কেন্দ্রের মধ্যে পার্থক্য বুঝবা, আর এটা হচ্ছে আমাদের কি ফোকাস। একইভাবে আমাদের হচ্ছে অধিবৃত্তের কথা যদি চিন্তা করি, অধিবৃত্তের ক্ষেত্রে চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র একটা, আর এখানে একটা ফোকাস আছে, এখানে আর একটা ফোকাস আছে, দুইটা ফোকাস, তাহলে ফোকাস আর কেন্দ্র সেম না। তাহলে একটা কথা আমরা বলে দিই, আমরা তো এখানে বৃত্ত নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে। আর আমি তো ক্লাস নিচ্ছি এমনভাবে, তোমরা তো এগুলো জানার কথা, সেখান থেকে আমি বলতেছি। তো দেখো আমাদের যদি পরাবৃত্তের কথা চিন্তা করি, ভালোভাবে খাতায় নোট করে রাখবা, পরাবৃত্তের ক্ষেত্রে একটা ফোকাস থাকে, পরাবৃত্তের ক্ষেত্রে একটা ফোকাস থাকে, বাট কোনো কেন্দ্র থাকে না, বাট কোনো কেন্দ্র থাকে না, তবে তার আবার একটা শীর্ষ থাকে। এই যে এই পয়েন্টটাকে আমরা বলি শীর্ষ, এটা কেন্দ্র না কিন্তু, এটা হচ্ছে পরাবৃত্তির শীর্ষ। তাহলে আমি কি বললাম, আমরা তিনটে জিনিস জানবো, শীর্ষ, ফোকাস, কেন্দ্র। আমি যদি বলি পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষ থাকে একটা, ফোকাস থাকে একটা, কোনো কেন্দ্র থাকে না। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের শীর্ষ থাকে দুইটা, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, দুইটা শীর্ষ থাকে, আবার দুইটা ফোকাস থাকে, আর কেন্দ্র থাকে একটা। আর অধিবৃত্তের ক্ষেত্রে দুইটা ফোকাস থাকে, একটা কেন্দ্র থাকে, দুইটা শীর্ষ থাকে। তাহলে আমি হিসাবে যদি চিন্তা করি, এই দুইটার হিসাব সেম, একটা কেন্দ্র, দুইটা ফোকাস, দুইটা শীর্ষ। এটার মধ্যে পার্থক্য কি, এখানে আমার ফোকাস দুইটা নয় একটা, শীর্ষ দুইটা নয় একটা। আরও একটা বড় সড়ো পার্থক্য আছে, যেটা আমার এক্সামে অলরেডি আসছেও, সেটা হচ্ছে পরাবৃত্তের কিন্তু নিজস্ব কোনো কেন্দ্র নাই। যেমন অলরেডি আমরা সামনে গেলে পাবো, এরকম একটা কোয়েশ্চেন আছে, কোন কণিকের কেন্দ্র নেই। যেমন দেখো বৃত্তেরও কেন্দ্র আছে, কিন্তু বৃত্ত এক ধরনের কণিক, কণিক আমার 4 ধরনেরই। তো আমাদের সিলেবাস অনুযায়ী বৃত্ত ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 3টে আছে। তো কার কেন্দ্র নেই, এটারও কেন্দ্র আছে, এটারও কেন্দ্র আছে, বৃত্তেরও কেন্দ্র আছে, নাই যার তার নাম হচ্ছে পরাবৃত্ত। তো কথা উঠলো, আমরা বলে দিলাম। আসো আমাদের এগুলো কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে, সুন্দর করে নোট করে রাখবে, আজীবন কাজে লাগবে, অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। এবার আসো ভাইয়া, আমরা দুইটা ভেরিয়েশন দেখলাম, এখন আরেকটা ইম্পর্টেন্ট নোট ভাইয়া, আমাদের মনে করেন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ওকে, এটা হচ্ছে আমার মূলবিন্দু। এখন তো আমার এখানে দেখেন উপবৃত্তের ফোকাসটা কিন্তু, উপবৃত্তের কেন্দ্রটা কিন্তু এখানে। ভাই আমার উপবৃত্তটা এমন হতে পারে না, আমার এই উপবৃত্তটা এখানে হতে পারে না, যে ভাই হতে পারে, তো যে ভাই পারে। তাহলে আমার যদি ভাইয়া এটা এখানে হয়, তখন তো ভাইয়া আমার এখানে কেন্দ্র নিশ্চয়ই এটা, জি ভাইয়া কেন্দ্র নিচ্ছে এটা, তখন আমি কি করব, আমার ইকুয়েশন কি সেম থাকবে না। আমি একটা কথা বলে রাখি, এটা কার সমান্তরাল, দেখো যখন এটা এক্স অক্ষের সমান্তরাল তখন এ ইজ গ্রেটার দেন ভি, তাহলে এটা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। আমি 100% কনফার্ম এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, অ্যান্ড এ ইজ গ্রেটার দেন ভি। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমার এটার ইকুয়েশন, ভালো করে খেয়াল করো, এটার ইকুয়েশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু 1 হতো। এটার ইকুয়েশন এটা হতো, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, যদি এটার কেন্দ্রটা মূলবিন্দু হতো। কিন্তু আমার কেন্দ্র মূলবিন্দু নয়, আমার কেন্দ্রটা হচ্ছে x1, y1। তাইলে আমার কি হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবো, কেন্দ্র যদি মূলবিন্দু না হয়, তখন আমার এখানে যে কাজটা করতে হয়, ভালো করে খেয়াল করো, কেন্দ্র যদি মূলবিন্দু না হয় তখন আমার ইকুয়েশনে এক্সটাকে বড় হাতের এক্স লিখতে হয়, ওয়াইটাকে বড় হাতের ওয়াই লিখতে হয়। প্রশ্ন হচ্ছে বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই কি, সিম্পল লজিক, বড় হাতের এক্স সমান হচ্ছে এক্স মাইনাস x1, বড় হাতের ওয়াই মানে হচ্ছে ওয়াই মাইনাস y1। অর্থাৎ আমরা যে কাজটা করি, আমাদের এক্স থেকে ওই যে কেন্দ্রের ভুজটা বিয়োগ করে দিই, ওয়াই থেকে কেন্দ্রের কোটিটা বিয়োগ করে দিই। এটাকে এভাবেও লেখা যায়, আবার চাইলে এভাবে লিখতে পারবা, এক্সের জায়গায় এক্স মাইনাস x1
হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। অ্যান্ড এটা বলে রাখি যতগুলো আমরা প্রমাণ পাবো, যতগুলো প্রমাণ জিনিস পাবো, যেমন ফর এক্সাম্পল আমরা উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রের সাপেক্ষে চিন্তা করি, কেন্দ্র যদি মূলবিন্দু হয় তখন এটা, কেন্দ্র যদি মূলবিন্দু না হয়ে অন্য কোনো কিছু হয় তখন আমি কি করব, মনে করো কেন্দ্র আমার x1 y1, তখন x এর জায়গায় x মাইনাস x1, y এর জায়গায় y মাইনাস y1 বসে দিলে অটোমেটিক ইকুয়েশন পেয়ে যাব। সিমিলারলি উপবৃত্তের ক্ষেত্রে, সিমিলারলি অধিবৃত্তের ক্ষেত্রে। এখন তুমি বলতে পারো ভাই আপনি একটু আগেই তো বলছেন পরাবৃত্তের কেন্দ্র নাই, তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন বের করার সময় আমরা শীর্ষবিন্দুটাকে মূলবিন্দু ধরে চিন্তা করি। সো পরাবৃত্তের ক্ষেত্রে বলার সময় এভাবে বলবো, শীর্ষ যদি মূলবিন্দু না হয়ে x1 y1 হয় তখন x এর জায়গায় x মাইনাস x1, y এর জায়গায় y মাইনাস y1 বসাবো। আর উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র যদি মূলবিন্দু না হয়, এই ছোট ছোট কথাগুলো আমাদের অনেক কনফিউশনে ফেলে দেয়, আমি ওই জন্য এগুলো নিয়ে বেশি কথা বলতেছি। ওকে, এটা সকল জায়গায় প্রযোজ্য। এবার আসছো ভাইয়া আমাদের অলরেডি পরাবৃত্তের কনসেপ্ট, উপবৃত্তের কনসেপ্ট শেষ। এবার আসি ভাইয়া আমাদের অধিবৃত্ত। অধিবৃত্তে যদি আসি আমার ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ইকুয়েশন, একটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে আমার একটা, আরেকটা হচ্ছে ভাইয়া ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তো এক্ষেত্রে আমরা একটু কথা বলে রাখি ভাইয়া, অধিবৃত্তের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আবার সেম। তবে দেখো পার্থক্য হচ্ছে এটা, আমরা অনেকে যে কাজটা করি উপবৃত্ত পড়ার পর যখন অধিবৃত্তে যাই তখন আমরা অনেকে একটু গোলাই ফেলি, আমরা অনেকে মনে করি ভাইয়া আমার মনে হয় অধিবৃত্তের ক্ষেত্রে এ বড় না বি বড় চিন্তা করতে হবে। আমি এটা লেখার কারণ একটাই, এই চিন্তাটা তোমার মাথা থেকে দূর করা। উপবৃত্তের ক্ষেত্রে এরকম হোক ইকুয়েশন একটা, তাহলে পার্থক্য কী দিয়ে করতেছি, এ বড় না বি বড়। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে পার্থক্য কখনো এ বড় না বি বড় দিয়ে করব না। অধিবৃত্তের ক্ষেত্রে এ বি যে কোনোটা বড় হইতে পারে, কিন্তু আমার পার্থক্যটা করব হচ্ছে এক্স আগে না ওয়াই আগে, মাঝখানে একটা মাইনাস থাকে, আমাকে চিন্তা করতে হবে এক্স আগে না ওয়াই আগে। যদি আমার এক্সটা আগে থাকে তখন আমার তার ইকুয়েশনটা হবে দেখতে এরকম, আর যদি আমাদের ওয়াইটা আগে থাকে তখন তার ইকুয়েশনটা দেখতে হবে এরকম। তাহলে আশা করি এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার, আর সূত্রগুলো তো আশা করি তোমাদের মুখস্থ আছে। তো আমার এখানে ভেরিফাই করতে হবে এটা কোন ক্যাটাগরিতে পড়ে। উপবৃত্ত যদি হয় ইকুয়েশন কিন্তু একটা, বাট ভ্যারিয়েশন দুইটা কি দিয়ে করব, এ বড় না বি বড়। অধিবৃত্তের ক্ষেত্রে বড় ছোট ফ্যাক্ট না, অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে কে আগে সেটা ফ্যাক্ট, মাঝখানে মাইনাস চিহ্ন। এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এবার আসলে আমরা সামনের দিকে আগাই। তাহলে অলমোস্ট আমরা জেনে গেছি, আর আমি তো ধরে নিচ্ছি তোমরা সূত্রগুলো আশা করি খুব ভালো করেই জানো। ওকে, এবার আসছি আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে দেখো আমরা একাডেমিক ক্লাসে সূত্রগুলো সুন্দর করে পড়াই, সব কিছু পড়াই। তো এখানে তো আমরা জেনে নিছেও ধরেই করে আমরা করতেছি। তো কেউ যদি একাডেমিক ক্লাস না জেনে থাকো বা কনফিউশন থেকে থাকে, অবশ্যই তুমি সেগুলো আগে করে নেবা। আর আমাদের তো একাডেমিক কোর্স আছে এই সবগুলা, তো একটু খেয়াল করো। তাহলে এতক্ষণ পর্যন্ত অনেক কথা বললাম, এবার আসি আমার সলভিংয়ে। তাহলে আসো সলভিংয়ের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে সেটা হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার প্লাস 400 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তোমাকে কি বলা হয়েছে খেয়াল করো, তোমাকে বলা হলো এত একটি অধিবৃত্তের সমীকরণ, একে বলেই দিছে এটা অধিবৃত্তের সমীকরণ। দেখো অধিবৃত্তের সমীকরণ বলছে, কোনো কিছু বের করতে বলছে না। যখনই কোনো কিছু বের করতে বলছে সাথে সাথে বুঝে নিবা প্রমাণ সমীকরণে রূপান্তর করেই বের করতে হবে। কোন সমীকরণ ভাইয়া? প্রমাণ সমীকরণ। প্রমাণ সে দেখতে যেমন তাকে তেমন সাজিয়ে নিই, এভাবে থাকলে দেখতে আমার বিদঘুটে লাগে, সুন্দর করে সাজানো থাকলে সূত্র অ্যাপ্লাই করতে কত মজা লাগে। ওই কারণে এটাকে আগে কিন্তু সাজানোটাই লাগে। আসলে আমরা সাজিয়ে নিই। আমরা জানি সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, ডান পাশে 1 থাকবে। তো আমরা আগে কনস্ট্যান্ট ডান পাশে পাঠিয়ে দিই। আমরা প্রমাণ সমীকরণে রূপান্তর করতে আশা করি সবাই জানো। আমরা কনস্ট্যান্টটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। আমি ডান পাশে কত বানাতে চাচ্ছি ভাইয়া? আমি ডান পাশে 1 বানাতে চাচ্ছি। 1 বানাতে হলে কী করতে হবে? -400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 25x স্কোয়ার ডিভাইডেড বাই এটাকে -400 দ্বারা ভাগ করলাম, -16y স্কোয়ার এটাকে -400 দ্বারা ভাগ করলাম, ডান দিকে 1 পেলাম।
একটা ক্যালকুলেশন অলওয়েজ মুখস্থ রাখবা, 25 এবং 16 এই দুইটাকে গুণ করলে আনসার 400 হয়। মনে না থাকলে এভাবে মনে রাখবা, 25টাকে যদি আমি 4 বার গুণ করি 100 পাবো, এরকম 16 মানে কি 4 4 16, এর মানে 400 পাবো। এটা কেন বলতেছি, কারণ 25কে 16 দ্বারা গুণ করলে যদি 400 পাও, এই সংখ্যা তিনটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এটা মুখস্থ রাখা ভালো। 25কে 16 দ্বারা গুণ করলে 400 পাবো। তাহলে বলো তো, আমি যদি 400কে 25 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 16 পাবো। আমি যদি 400কে 16 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 25 পাবো। বলতেছো কেন ভাইয়া মুখস্থ করবো, আমার তো ক্যালকুলেটার আছে। না ভাইয়া, ক্যালকুলেটার টিপতে টিপতে যে টাইম লাগে সেই টাইমের থেকেও 10 গুণ কম সময়ে তুমি মাথায় মাথায় করে ফেলতে পারবা। সো কিছু কিছু জিনিস মনে রাখা ভালো। তাহলে এটা আমরা মনে রাখবো ভাইয়া, 25 এবং 16কে গুণ করলে 400 হয়। কেন বলতেছি, কারণ এই ক্যালকুলেশনটা বেশি বেশি আসে আমাদের। এখন আসো ভাইয়া, আমরা কাটাকাটি করব। আমরা কাটাকাটি করলে 25কে 400 দ্বারা ভাগ করলে আমাদের 16 পাবো, আর এখানে কাটাকাটি করলে আমরা 25 পাবো। খেয়াল করো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কেমন পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাসটার সামনে যদি নিয়ে আসি, আমরা বলতে পারবো x² ডিভাইডেড বাই 16, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস y² ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু 1। একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি, মেন কথা হচ্ছে এখানে x² y² মধ্যে দুইটাই যদি প্লাস হইতো সেটা উপবৃত্ত, দুইটার মধ্যে যে কোনো একটা মাইনাস হয় মানে হচ্ছে অধিবৃত্ত। এখন যেটা মাইনাস তাকে কিন্তু আমরা পরে রাখি, প্লাসটাকে আগে রাখি। তাহলে y² আগে রাখবো, y² আগে রাখলে আমরা y² ডিভাইডেড বাই 25 মাইনাস x² ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু 1। কেউ ভুলেও এ কাজ করিও না ভাইয়া, এ বড় না বি বড়, মাইর দিব একবারে, মাইরা মাথা ফাটাই ফেলবো। এ বড় না বি বড় জীবনে চিন্তা করতে পারবো না। এ বড় না বি বড় বলতে গেলে তখন এই কোয়েশ্চেনটা তোমাকে বলে উঠবে, ইমু ভাইয়ের মন বড়। তাহলে আসো আমরা 25টাকে সুন্দর করে লিখতে পারি ভাইয়া। 25 না লিখে আমরা লিখবো 5², আর 16 না লিখে আমরা লিখবো 4²। মাথায় রাখবো ওয়াইয়ের নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভি, এক্সের নিচে যেটা থাকে সেটা হচ্ছে এ। সো আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 4, আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 4 এবং বি এর মান হচ্ছে 5। এবং ইকুয়েশনটা দেখতে এরকম, সাথে সাথে তোমাকে বুঝে নিতে হবে, দেখো এ বড় না বি বড়, দিস ইজ নট ফ্যাক্ট, বিকজ এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্ত হাইপারবোলা। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাই আমরা দেখবো কি, আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে এক্স আগে নাকি ওয়াই আগে। কে আগে ভাইয়া? ওয়াই আগে। ওয়াই আগে মানে হচ্ছে আমার অধিবৃত্তটা দেখতে এরকম হবে, ওয়াই অক্ষের দিকে এই যে এরকম হবে। তাহলে এরকম অধিবৃত্তের জন্য যে সকল ফর্মুলা সেগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অলরেডি জেনে গেছি এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 5, আর ইকুয়েশন তো আর লাগতেছেও না, অধিবৃত্তটা দেখতে এরকম। এবার তোমাকে যা বলবে তুমি তা বের করতে পারবো, কোনো সমস্যা নাই। অ্যান্ড অলসো এই জিনিসটা তোমরা অনেকে খেয়াল করো না, এখানে x² y² না থেকে কিন্তু এক্সের জায়গায় এক্স মাইনাস সামথিং থাকতে পারতো, এক্স প্লাস সামথিং থাকতে পারতো যখন কেন্দ্র মূলবিন্দু না। সো সেই জিনিসটা মাথায় রাখবা, আমরা এমসিকিউতে সেটা পাবো, কেমনি করবো আমরা দেখবো। তো আগে আমি প্রমাণ আকারে নিয়ে গেলাম, আমি তো কথা বলে বলে নিচ্ছি, ওই জন্য টাইম লাগতেছে, তোমাদের টাইম লাগবে না ইনশাল্লাহ। আমাদের করার পর এই কোর্স করার পর আমার খুব ভালো লাগতেছে, ইন্টারমিডিয়েটে যদি এরকম একটা কোর্স আমরা পাইতাম খুব ভালো লাগতো। এমসিকিউতে এই ঝামেলা, যদি আমাদের সময় সৃজনশীল ছিল না, কিন্তু এই বেসিকগুলা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে প্রচুর কাজ দিবে, এটা হচ্ছে সৃজনশীলের মূল কাহিনী। আসো এবার আমরা এখানে খেয়াল করি, আমাদের সময় বুঝছো একটা সমস্যা ছিল, ম্যাথ সৃজনশীল না থাকার কারণে আমরা সবাই যে কাজটা করতাম, স্যাররাও বলতো এটা আসবে, এটা করে ফেলো, আমরাও করতাম, চলে আসতো A+। কিন্তু ঝামেলাটা খাইতাম আমরা অ্যাডমিশনে যাইয়া, বেসিক তো ক্লিয়ার নাই। এবার বেসিক ক্লিয়ার নাই আমি কী করবো, অ্যাডমিশনে তো বাস। তো ওই কারণে তোমাদের এটা সুবিধা, সৃজনশীল থাকার কারণে সব কিছু পড়তে হচ্ছে। এবার আসো, আমাদের এখানে তোমাকে কি কোয়েশ্চেন করলো, আমি প্রথমে অ্যানালাইসিস করলাম। এবার তোমাকে বলা হলো অধিবৃত্তটি শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, কোন একটা অধিবৃত্ত, আমরা যদি বলি কোন একটা অধিবৃত্ত, সেই অধিবৃত্তের তোমাকে বলা হলো তার শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বের করার জন্য। ওকে, তাহলে আমরা অধিবৃত্তের যদি শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে আমরা অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে গেলে আমরা পাবো হচ্ছে কি ভাই, আমরা জানি হচ্ছে অধিবৃত্তের শীর্ষবিন্দু যখন এটা দেখতে এরকম ওয়াই অক্ষে আসে, তখন আমরা বলতেই পারি এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু হচ্ছে আমাদের এ। তখন আমরা এখান থেকে যেটা এটা তো বি, এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে না,
ওয়াই অক্ষের দিকে বি আর এক্স অক্ষের দিকে কি এ। তাহলে আমরা এখান থেকে তো বলতেই পারতেছি এটা হচ্ছে 0, বি, এটা হচ্ছে 0, বি। তোমরা সূত্র মুখস্থই জানো, শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস ভি। তো তোমাদেরকে একটু বলে রাখি, আমি জাস্ট বলার জন্য বলে রাখা, সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের যদি সে এরকম হইতো তাহলে দেখো সে এরকম হলে কেমন হয় আর এরকম হলে কেমন হয়, তার জন্য সূত্রগুলো তোমরা অবশ্যই জেনে রাখবা। তো আমি কয়েকটা বলি। প্রথম কথা হচ্ছে আমাদের এখানে 3টা জিনিস আসবে। একটা হচ্ছে আমাদের কেন্দ্রের ক্ষেত্রে এটাও 0, এটাও 0, কেন্দ্র নিয়ে আমার কোনো সমস্যা নাই। এরপর আসবে হচ্ছে ভাইয়া শীর্ষের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে প্লাস মাইনাস এ, 0, আর এটা কিন্তু 0, প্লাস মাইনাস ভি। এরপর আসা হচ্ছে আমাদের উপকেন্দ্র ফোকাস, হ্যাঁ উপকেন্দ্র বা ফোকাস বলা যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ ই, 0, আর এটা হচ্ছে 0, প্লাস মাইনাস ভিই। এরপর আসবে নিয়ামক রেখা, এই যে নিয়ামক শীর্ষ এবং নিয়ামকের এই যে স্থানাঙ্ক, আমাদের অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ বাই ই, 0, আর এখানে আমরা পাচ্ছি 0, প্লাস মাইনাস ভি বাই ই। তো এই ব্যাপারগুলো তোমরা সবাই জানো। তাহলে আমি এখান থেকে পাচ্ছি শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, প্লাস মাইনাস ভি। এবার আসো ভাইয়া, তাহলে আমরা বলতে পারি 0, প্লাস মাইনাস ভি, ভিটা হচ্ছে 5, সো 0, প্লাস মাইনাস 5, দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমি দেখি কোনটার সাথে মিলে। 0, প্লাস মাইনাস 5 হচ্ছে আমার এটা, অতএব এটা হচ্ছে আমার আনসার। এবার আসো তোমাকে সেকেন্ড বলা হলো অধিবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো আমি বলেই নিই তোমাকে, যদি আমার কখনো এরকম থাকে, এরকম থাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে কত, 2b² ডিভাইড বাই এ। আর যদি কখনো এরকম থাকে তখন হবে 2a² ডিভাইড বাই ভি। তো আমারটা কোন ক্যাটাগরি তুমি বুঝতেই পারতেছো, আমারটা হচ্ছে ভাই এই ক্যাটাগরিতে আমার কি বললো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ফর্মুলা কি, 2a² ডিভাইড বাই ভি। তাহলে আমরা 2a² ডিভাইড বাই ভি যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, 2a² ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে 2 ইন্টু a² মানে কত, এর মান 4² মানে 16, আর ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি 16 দুগুণে 32 ডিভাইড বাই 5, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা অলরেডি আনসার পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রথম দুইটা আনসার। এবার আসো আমরা প্রাথমিকভাবে, তোমরা জানো প্রত্যেকটার আমরা প্রাথমিকভাবে একটু কথা বেশি বলি যাতে করে আমাদের পরে সমস্যা না হয়। এই কোর্সের মূল উদ্দেশ্য এটাই, যাতে করে আশেপাশে সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষায় কোনো ঝামেলা না আসে। এবার আসো ভাইয়া, তোমাকে দেওয়া হয়েছে একটা উপবৃত্তের সমীকরণ, বলা হলো এত উপবৃত্তের সামথিং। তা আসো আমি আগে ইকুয়েশন লিখে ফেলি। x-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x-1 হোল স্কোয়ার ডিভাইড বাই 9 প্লাস y² ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমি তোমাকে প্রথমত বলবো ভাইয়া উপরে তাকাই দেখো, x² y² নাই, x-1 আছে, এর মানে কেন্দ্র মূল বিন্দু না। এর মানে আমরা কি লিখবো, সাথে বড় হাতের অক্ষর লেখা শুরু করে দিব। বড় হাতের x² প্লাস এটাকে বড় হাতের y² ডিভাইডেড বাই 9 মানে কি 3² 16 মানে হচ্ছে কত, 16 মানে হচ্ছে আমাদের 4² ইকুয়ালস টু হচ্ছে 1। প্রথমে দেখতে হবে ভাই এটা কি, উপবৃত্তের ক্ষেত্রে ভেরিয়েশন কে আনে, এ এবং ভি আনে। এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এ, ওয়াই এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভি। সো দ্য ভ্যালু অফ এ ইকুয়ালস টু 3 অ্যান্ড দ্য ভ্যালু অফ ভি ইকুয়ালস টু হচ্ছে 4। তো আমরা এ এর মান জানি 3, বি এর মান জানি 4, এবং উপরে আমরা একটা কাজ করছি। সেই কাজটা কি, আমি বড় হাতের এক্স যেটা করতেছি, বড় হাতের এক্স ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ছোট হাতের x-1, আর বড় হাতের ওয়াই মিনস অ্যাকচুয়ালি ওয়াই, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, যদি কখনো বড় হাতেরগুলো আসে, মানে তুমি দেখতেছো বড় হাতের, তখন তুমি কি করবা দেখো, সিম্পলি তোমার এখানে যদি ছোট হাতের XY থাকতো তখন তুমি কি করতে জানো, তোমাকে বলা হলো কেন্দ্র বের করো। কেন্দ্র তুমি কি জানো, কেন্দ্র তুমি 0 জানো। কিন্তু যখনই তোমাকে বলছে তুমি এখানে দেখলা বড় হাতের XY, তখন তোমাকে বুঝতে হবে কেন্দ্র 0 মানে কি, বুস 0 কোটি 0, এইগুলা কিন্তু ছোট হাতের X এর ভ্যালু, কার, ছোট হাতের X এর, এবং ছোট হাতের X এর ভ্যালুগুলোই পারফেক্ট ভ্যালু। তাহলে আমি কি করব দেখো, আমি যে কাজটা করব, বুঝের মান 0, আমার যখন বড় হাতের তখন আমি লিখবো বড় হাতের x ইকুয়ালস টু 0, কোটির মান 0 মান হচ্ছে বড় হাতের y ইকুয়ালস টু 0। আমার কোনো একটা ইকুয়েশন আমি দেখতেছি আমার আছে 0, প্লাস মাইনাস ভিই,
তখন আমি লিখব এই যে এটা হচ্ছে বড় হাতের x ইকুয়ালস টু 0 আর আমাদের বড় হাতের y ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস ভিই। এভাবে করে আমরা ছোট হাতের এক্স ওয়াইগুলো বের করে নেব। ছোট হাতের এক্স ওয়াইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্থানাঙ্ক, অর্থাৎ আমরা যে কাজটা করতেছি বড় হাতের লিখে আমরা ছোট হাতে রূপান্তর করব। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে হবে। আর যারা আমাদের রেগুলার ক্লাস করছে তারা তো এগুলো সব পারে ফান্তাবাতের মতো। তাহলে আসো এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে করব। প্রথম কথা, এই জিনিসটা আমরা অনেকে লক্ষ্য করি না বড় হাতের। আমি সবসময় বলি তুমি যখন দেখবা অনলি এক্স অ্যান্ড ওয়াই নাই, আমাদের কাজ হচ্ছে আমরা বড় হাতের অক্ষরে লিখবো। ওকে, নেক্সট এবার আসো তুমি এটা পাইলা, এখন তোমাকে কি করতে বলছি সেটা একটু দেখো। অলরেডি তুমি এ এর মান পেয়ে গেলা, অলরেডি তুমি বি এর মান পেয়ে গেলা, আর তুমি দেখলা বড় হাতের এক্স সমান এটা, বড় হাতের ওয়াই সমান এটা। এবার আসো তুমি দেখো এ এবং বি এর মধ্যে কে বড়? অবভিয়াসলি ভাই আমার এ ইজ লেস দেন বি, দ্যাট মিনস আমার পরাবৃত্তটা উপবৃত্তটা হচ্ছে এরকম, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে একটু করে লম্বাটে। তাহলে আসো আমাকে প্রথমে বলা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা জানি যেরকমই হোক না কেন কেন্দ্র অলওয়েজ 0,0। তাহলে কেন্দ্র 0,0 মানে কি? দেখো এটা কিন্তু আর ছোটো হাতে নাই, বর্তমানে বড় হাতে। দ্যাট মিনস তুমি মাথায় রাখবা বড় হাতের এক্স এর মান 0, বড় হাতের ওয়াই এর মান 0। এখান থেকে ছোটো হাতেরটা বের করে নিতে হবে। তো আমার বড় হাতের এক্স কত? বড় হাতের এক্স মানেই হচ্ছে ভাইয়া ছোটো হাতের এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। সুতরাং ছোটো হাতের এক্স ইকুয়ালস টু হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুঝের মান, এটা হচ্ছে বুঝের অ্যাকচুয়াল মানটা। এরপর আসো বড় হাতের ওয়াই যে কথা, ছোটো হাতের ওয়াইয়ের সেম কথা, ওয়াইয়ের মান 0। এটা কিন্তু ছোটো হাতের ওয়াইয়ের ভ্যালু। তাহলে আমি বুঝতে পারলাম ছোটো হাতের এক্সের মান 1, ছোটো হাতের ওয়াইয়ের মান 0। দ্যাট মিনস আমাদের স্থানাঙ্কটা হচ্ছে 1,0। এটা হচ্ছে প্রকৃত তার কেন্দ্র। তাহলে তার প্রকৃত কেন্দ্র 1,0। ওকে ভাইয়া, তারাও বলছে কেন্দ্রের স্থানাঙ্ক 1,0। দ্যাট মিনস দিস ইজ ওকে, এটা ঠিক আছে, ভালো কথা, আমরা এটা বের করে ফেললাম। এবার তোমার নেক্সট কোয়েশ্চেন কি বললো? উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এত। তো উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত আমরা দেখি। আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে যদি এরকম হয় উপকেন্দ্র যেটা, সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক অলওয়েজ হয় 0, প্লাস মাইনাস ভিই, 0, প্লাস মাইনাস ভিই। তো অ্যাকচুয়ালি আমার এখানে ভি এর মান জানা আছে ভাইয়া, আমাদের ভি এর মান জানা আছে কিন্তু ই এর মান জানা নাই। সো ফার্স্ট অফ অল আমাকে ই এর মানটা বের করতে হবে। তো আমরা জানি ই এর মান বের করার নিয়ম কি? তোমরা জানো যদি পরাবৃত্ত দেখতে এরকম হয় তখন ই এর মান হচ্ছে ই সমান √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। আর যদি পরাবৃত্ত দেখতে এরকম হয় তখন ই এর মানটা হচ্ছে √1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার। সো লেটস স্টার্ট। তুমি বুঝতেই পারতেছো আমরা এভাবে না করে আমরা এভাবে করব, কারণ আমারটা হচ্ছে এই ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরিতে পড়ছে। তাহলে আমি বলতে পারবো ই ইকুয়ালস টু √1 মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার। দ্যাট মিনস √1 মাইনাস এ স্কোয়ার মান কি দেখো, এর মান হচ্ছে 3, স্কোয়ার মানে হচ্ছে 9, নিচে হচ্ছে 4 স্কোয়ার মানে 16। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে √16 একে 16 মাইনাস 9, 16 থেকে 9 গেলে আমাদের কত হয়? 7 হয়। তাহলে আমরা বলতে পারতেছি উপরে হচ্ছে √7, নিচে হচ্ছে 4। কেন 4 বুঝতেই পারতেছো, √16 মানে হচ্ছে 4। তাহলে আমি উৎকেন্দ্রিকতা ই এর মান অলরেডি পেয়ে গেছি। এখন তোমাকে কি বলছে? এখন তোমাকে বলছে হচ্ছে তার উপকেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 0, প্লাস মাইনাস √7। তো আমরা সেটা করে দেখি। দেখো আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমি এটা করতেছি হচ্ছে জেনারেল নিয়মে সব কিছু বোঝানোর জন্য। আর তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি কিন্তু দেখে বলে দিতে পারবা এটা আনসার হওয়া সম্ভব না। কেন এটা আনসার হওয়া সম্ভব না? কারণ ভাইয়া এখানে যে তোমাকে বলা হয়েছে উপকেন্দ্র 0, প্লাস মাইনাস ভিই, এখানে দেখো 0 মানে হচ্ছে বড় হাতের এক্স এর মান 0, আর বিই মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বিই। এটা আমার পরের কথা। স্থানাঙ্ক যদি দেখো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে স্থানাঙ্ক একটা মিলে নাই মানেই তো আনসার এটা হবে না, একটা মিললে পরেরটার কথা আসবে। তাহলে দেখো যেমন ফর এক্সাম্পল কেন্দ্রের স্থানাঙ্ক যদি এটা 1, শুরুতে যদি 1 না মিলতো আমার পরেরটা নিয়ে চিন্তা হইতো না, শুরুতে 1 মিলে গেছে পরেরটা 0 মিলাইতে হচ্ছে। এবার আসো এখানে প্রথমটা 0 মিলবে কিনা দেখো, আসলে প্রথমটা 0 মিলবে না। ছোটো হাতের এক্স এর মান 0 মানে কি? এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 মানে এক্স এর মান 1। তাহলে অ্যাকচুয়ালি এটা বুঝের মান 1 হবে, কোটির মান যাই হোক, তো বুঝের মান তো 0, সো এটা আনসার হওয়া সম্ভব না। তাও আমি বের করে দেখি, আমি বের করে দেখাচ্ছি তোমার সুবিধার জন্য। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস ভি, ওয়াইয়ের জায়গায় কিন্তু ওয়াই বসবে, ছোটো হাতের ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস ভি। ভি এর মানটা কত ভাইয়া? ভি এর মানটা হচ্ছে 4, অ্যান্ড ই এর মানটা কত? ই এর মানটা হচ্ছে ভাইয়া √7 ডিভাইডেড বাই 4, 4 কাটাকাটি ওয়াই ইকুয়ালস টু আমাদের হচ্ছে প্লাস মাইনাস √7। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে জিনিসটা আসলো এক্স এর মান 1, ওয়াইয়ের মান প্লাস মাইনাস √7। দ্যাট মিনস আমার আনসার হচ্ছে 1, প্লাস মাইনাস √7। দ্যাটস
8, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে 1 প্লাস মাইনাস √7। তো এটাই হচ্ছে আমার উপবৃত্তের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হওয়ার কথা, বাট এটা হচ্ছে না। তো এটা হচ্ছে না মানে আমি তোমাকে একটা বুদ্ধি দিই, চালাকি করে আনসার করি। ভাই 1 নাম্বার আনসার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে না, 2 নাম্বার হচ্ছে না। এখানে কি একা কেউ আছে, শুধু এক আনসার আছে? না, 2 হবে না। দেখো এখানে 2 আছে, এটা বাদ, এখানে 2 আছে, এটাও বাদ, এখানে 2 আছে, এটাও বাদ। আনসার কি হবে? 1 ও 3 হওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা আমার আনসার। 3 নাম্বারটা আমার শিওর হবে, বের করার দরকার নেই। আর আমরা যদি বের করি সিম্পল, বৃহদক্ষের দৈর্ঘ্য। তো বৃহদক্ষ মানে কি? যেহেতু এরকম, বৃহদক্ষ মানে হচ্ছে 2v। তাহলে 2v মানে কি? 2 × v এর মান কত? 4। তাহলে 4 × 2 = 8। তাহলে আমরা বলতে পারি বৃহদক্ষের দৈর্ঘ্য 8 একক। এই কথাটা কিন্তু সত্য, একেবারে খাঁটি কথা। তাহলে আমরা বলতে পারি এটা কারেক্ট। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 1 ও 3 এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসারটা। আশা করি সবাই বুঝতে পারছো। আসো এবার আমরা দেখি হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। রাজশাহী বোর্ড 2017 সালে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসছে 4টা 25টার মধ্যে। তো আমরা দেখি যে কোয়েশ্চেনগুলো কী কী। তো প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথম কোয়েশ্চেন আমাকে বলা হলো 3x² + 2y² = 6। হ্যাঁ, কণিকের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√3 হলে উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক কত? তো প্রথম কথা হচ্ছে তোমার এখানে দেওয়াই আছে, এটা হচ্ছে 3x² + 2y² = 6। এখান থেকে 6 দ্বারা ভাগ করলে আমরা পাবো, 6 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে, ডাইরেক্ট কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, 6 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে x²/2, আর এখানে কাটাকাটি করলে y² আমরা পাচ্ছি হচ্ছে 3। তো আমরা তো =1, আমরা জানি নিচে আমাদের রুট আকারে রাখতে হয়, আমাদের স্কোয়ার আকারে রাখতে হয়। তাহলে এটাকে লিখতে পারি √2², এটাকে লিখতে পারি √3²। তাহলে আমি দেখতে পাচ্ছি a এর মান হচ্ছে √2 অ্যান্ড b এর মান হচ্ছে √3, কারণ এটা হচ্ছে x² এর নিচে আছে আর এটা হচ্ছে y² এর নিচে আছে। এরপর আমি দেখতে পাচ্ছি √2 এবং √3 এর মধ্যে কে বড়? অবভিয়াসলি ভাই √3 ইজ গ্রেটার দেন √2। সো আমরা বলতে পারি a ইজ লেস দেন b। এই যেহেতু b এর থেকে ছোট, অতএব আমরা বলতে পারি এটা এমন একটা উপবৃত্ত। কেন উপবৃত্ত? কারণ এখানে প্লাস আছে, দেখেই বুঝতেছ, যেটা হচ্ছে আমার দেখতে এরকম। ওকে, এটা এতটুকু হচ্ছে আমার মেন কাজ। এবং আরেকটা জিনিস হচ্ছে এটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। কাজ আরও সহজ হয়ে গেল। এবার আসো ভাইয়া আমাদের কি কোয়েশ্চেন করলো তারা কোয়েশ্চেন করলো হচ্ছে, হ্যাঁ তারা আরেকটা জিনিস দিয়ে দিছে। তাহলে আমি অলমোস্ট ইকুয়েশন থেকে a এর মান বের করলাম, ইকুয়েশন থেকে b এর মান বের করলাম, এবং তারা আমাকে বলেই দিল উৎকেন্দ্রিকতা e এর মান হচ্ছে 1/√3। এটা তারা আমাকে বলেই দিছে উৎকেন্দ্রিকতা e এর মান হচ্ছে 1/√3। অ্যাকচুয়ালি তুমি যদি নিজে না দেওয়া থাকলেও নিজে করতে পারতা। আমরা জানি ই সমান কত? √1 - এই ধরনের ক্ষেত্রে এটা হবে আমাদের কি? a²/b²। তাহলে বলতে পারতাম 1 - a² মান হচ্ছে কত? এটাকে স্কোয়ার করলে 2, এটাকে স্কোয়ার করলে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম 3 লসাগু নিলে 3 - 2। তাহলে আমাদের 3 থেকে 2 গেলে 1 হয়, 1/3, উপরে রুট আছে, তাহলে আমরা বলতে পারি 1/√3। দেখো এটা আমাকে দেওয়া আছে, না দিলেও আমি বের করতে পারতাম। কিন্তু এটা হচ্ছে একটা ডেঞ্জারাস লেভেলের ঝামেলা হচ্ছে, অনেক সময় তোমার এরকম দেওয়া থাকার সময় যদি কোনো কারণে সামহাও এখানে ভুল দিয়ে দেয়, তখন ঝামেলা আছে। তো এবার আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া মনে করেন এই কোয়েশ্চেনে ভুলে এখানে √2 দিয়ে দিছে, ভুলে, আসলে √3 হওয়ার কথা তারা পারফেক্টলি দিছে, তখন আমি কি করব? যেটা দেওয়া আছে সেটা দিয়ে করবা, উত্তর পাও কিনা দেখবা। যদি উত্তর না পাও তাহলে যেটা অন্যটা দিয়ে করবা, উত্তর পাও কিনা দেখবা। উত্তর না পেলে আন্দাজে যে কোনো একটা দাগাই দিবা, উত্তর পাইলে ভালো কথা। আর যখন তুমি দেখতো সেটা ভুল, 100% কনফার্ম থাকো, এটার জন্য সবাই মার্কস পাবে, যেহেতু এটা ভুল। ইন্টারমিডিয়েটের এটা নিয়ম, আর অ্যাডমিশনের স্ক্রিপ্ট রাখতে হয়। তো এবার আসো, তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে ভাইয়া এটা অ্যাকচুয়ালি ই এর মান না দেওয়া থাকলেও আমরা চাইলে বের করতে পারতাম, বাট তারা আমাদেরকে বের করে দিছে 1/√3, আমাদের কাজটা কমে গেছে। এবার তোমাকে বললো উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক। কিসের উপকেন্দ্র? তো আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, ±ve উপকেন্দ্র। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, ±ve। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে √3 ইন্টু ই এর মান হচ্ছে 1/√3। তাহলে √3 চলে যাবে, আমরা পাবো হচ্ছে 0, ±1। দেখো এটা কিন্তু কেন্দ্র 0, 0 হওয়ার কারণে এত ইজিলি বের করা গেছে। কেন্দ্র 0, 0 কিনা আগে মাথায় এটা ঠিক করতে হবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0, ±1 অ্যান্ড 0, ±1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমার 4 নম্বর আনসার হবে। এটা থেকে আর কোনো কোয়েশ্চেন নাই।
এরপর যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেন করার সময় তোমাকে দেখো একটা উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপক একটা কণিকের সমীকরণ দিছে, কোন ধরনের কণিক বলে নাই, তোমাকে বলে দিছে এত একটি কণিকের সমীকরণ, এত একটি কিসের সমীকরণ, এত হচ্ছে আমার একটি কণিকের সমীকরণ। তো তোমাকে বললো এত যদি কোনো একটা কণিকের সমীকরণ হয় তাহলে কণিকটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নিচের কোনটি, এই কণিকটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। ওকে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাহলে আসো আমরা বের করব। তার আগে আমি দেখি কণিকটা কেমন। কণিকটা হচ্ছে 16x² - 9y² - 144 হচ্ছে 0। তাহলে আমি দেখতে পাচ্ছি সরি প্লাস 144, তাহলে আমি এখান থেকে বলতে পারবো 16x² - 9y² হচ্ছে -144। এখান থেকে আমরা নিচে যদি নিয়ে যাই তাহলে আমি পাবো হচ্ছে কত, 16x² / -144 - 9y² -144 হচ্ছে 1। এবার তুমি কাটাকাটি করো, 16 দ্বারা যদি 144কে কাটো, একটু খেয়াল করে দেখো, 16 আর 9, 6 নং 54, 4 হাতে আছে 5, 9কে 9, 9 5 14, সরি 6 নং 54 4, তাহলে আমাদের দেখো 144 আসে। তুমি আগেরবার যেরকম তুমি মুখস্থ করছিলা 25 × 9 সরি 25, আমাদের আগেরবার যেটা মুখস্থ করছিলা আমাদের 25-এর ওটার মতো করে তুমি এটাও মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে আমি যদি এটা মুখস্থ করি 25 × 16, আমরা তখন দেখছিলাম 400। সিমিলারলি আমরা এটাও মুখস্থ রাখবো, 16 × 9 সমান হচ্ছে কত, 144। অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। তাহলে আমরা 16 × 9 সমান যদি 144 হয়, তাহলে 144কে 16 দ্বারা ভাগ করলে পাবো 9, আর 144কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 16। এই কথাগুলো আমাদের খুব বেশি কাজে লাগবে। এখন পরীক্ষায় তুমি ক্যালকুলেটার ইউজ করতে গেলে আমাদের সব ম্যাক্সিমাম স্টুডেন্টের এসএসসিতে ঝামেলা কোন জায়গায় জানো, কারণ ক্যালকুলেটার ইউজ করতে দেয়, মানে এই ক্যালকুলেটার ইউজ করতে দেয় যার কারণে তারা 2কে 3 দ্বারা আমাদের 16কে 4 দ্বারা ভাগ করবে সেটাও তারা ক্যালকুলেটার দিয়ে করে। এটাই হচ্ছে বড় ঝামেলা। মাথায় ক্যালকুলেশন করতে পারাটা খুবই ডেঞ্জারাস লেভেলের উপকারী কাজ, যতই ইজিলি পারো। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি তোমরা ক্যালকুলেটার থেকে সবচেয়ে বেশি দূরে থাকবা। যখন ক্যালকুলেটার ইউজ না করে উপায় নেই তখন করবো। ইন্টারে ক্যালকুলেটার ইউজ করা যায়, কী হয়েছে? তো ক্যালকুলেটার ছাড়া না করলে তো আমি আর তাড়াতাড়ি করতে পারতেছি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এবার আসি 16কে এটা কাটাকাটি করলে আমি অবশ্যই 9 পাবো, এখানে একটা মাইনাস থাকবে আর এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে আমরা এখানে যেহেতু প্লাস হবে, এটা যেহেতু মাইনাস হবে, প্লাসটা আগে রাখি, y² / 16কে লিখতে পারি 4² - x² / 9কে লিখতে পারি 3² হচ্ছে 1। এখান থেকে বলা যাচ্ছে y এর নিচে যেটা থাকে v আর x এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে a, এবং এখানে দেখো কে আগে, যেহেতু এটা একটা অধিবৃত্ত, কে আগে সেটা চিন্তা করতে হবে। এখানে আমার কে আগে, এখানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়াইটা আগে। ওয়াই যদি আগে হয় অধিবৃত্তের সমীকরণটা দেখতে আমার এরকম হয় চিত্রটা, তাহলে ইকুয়েশন কী হবে তুমি নিজেই জানো। এবার আসো এখানে আরও দুটি ইম্পর্টেন্ট কথা, এক্সের নিচে যেটা আছে সেটা হচ্ছে কার মান, এক্সের নিচে যেটা সেটা হচ্ছে এ এর মান, তাহলে এ = হচ্ছে 3 আর বি এর মান হচ্ছে আমাদের কত 4 অ্যাকচুয়ালি। এবার আসলে তোমাকে কী বের করতে বলো, হ্যাঁ আরও একটা বড় সড়ো বিষয় ভাই, এটার কেন্দ্র কিন্তু মূলবিন্দু, সো ঝামেলা অনেকাংশে কম। এবার তোমাকে বলা হলো কণিকটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তাহলে 1 নম্বর কথা বললো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, আমরা জানি যে এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, একটা শীর্ষবিন্দু আর একটা শীর্ষবিন্দু। কোণকের শীর্ষবিন্দু স্থানাঙ্ক যখন এরকম তখন হচ্ছে এটা 0, ± v, এটা হচ্ছে তার ইকুয়েশন আর কি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 0, ± v, v এর মানটা কত 4, অতএব 0, ± 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের 0, ± 4 কোথায় আছে, এখানে আছে, অতএব আমরা বলতে পারি এটার আনসার হচ্ছে এটা 0, ± 4। এবার নেক্সট তোমাকে কোয়েশ্চেন করা হলো কোণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b² / a 2a² / v। যদি আমার নর্মাল হয় তাহলে 2b² / a, আর যদি এরকম হয় তখন হচ্ছে 2a² / v। তাহলে আমরা বলতে পারবো 2 × a² মানে হচ্ছে এর মান কত 3, তাহলে 3a² মানে 9 আর নিচে হচ্ছে v এর মান হচ্ছে কত 4। কাটাকাটি যদি করো 2 × 2 = 4, এর মান 9/2 পাবা, এবং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতেছি এটাই হচ্ছে আমার 9/2, অতএব 9/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আছে তোমার লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনটাকে আমার একটু ব্যাখ্যা করতে হবে, এখানে গ্রাফিক্যাল কিছু ব্যাপার আছে, এটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এটা হচ্ছে পরাবৃত্তের কোয়েশ্চেন। পরাবৃত্তের কোয়েশ্চেন দেখো, তুমি জেনারেলি আমাদের জেনারেল ফরম্যাট থাকলে তুমি উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত কেমনে চিনতেছো, সোজা সাপটা নিয়ম হচ্ছে x² y² থাকলে তখন এটা উপবৃত্ত না হয় অধিবৃত্ত হবে, প্লাস থাকলে উপবৃত্ত, মাইনাস থাকলে অধিবৃত্ত, মানে এখানে হচ্ছে কোনো এক্সটেনশন না থাকলে।
তারপর হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে এক্স স্কয়ার থাকলে ওয়াই থাকবে, ওয়াই স্কয়ার থাকলে এক্স থাকবে, এটা হচ্ছে মেইন থিম। তো এই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমাদের পরাবৃত্ত 4 ধরনের হইতে পারে যদি কেন্দ্র মূলবিন্দু হয়, সরি এখানে তো কেন্দ্র নাই, সরি আমি ভুল বলতেছি, কেন্দ্র নাই, শীর্ষ যদি মূলবিন্দু হয়। এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay হইতে পারে, আবার এক্স স্কয়ার ইকুয়ালস টু -4ay হতে পারে। এখানে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে একটা ধনাত্মক টার্ম। ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax হতে পারে, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু -4ax হতে পারে। এই 4টা গ্রাফ তোমাকে আঁকা জানতে হবে। আমি যদি বলি ভাই এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার মূলবিন্দু। এখন মূলবিন্দু যদি শীর্ষ যদি মূলবিন্দু হয় তখন গ্রাফ কীভাবে আঁকতেছি দেখো। প্রথম কথা হচ্ছে তোমার যদি এখানে ওয়াই থাকে এর মানে সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখবে। শীর্ষ মূলবিন্দু কারণ এক্স আর ওয়াই আছে, শীর্ষ মূলবিন্দু এবং শীর্ষ মূলবিন্দু হয়ে সে কাকে ঘেরাও করে রাখবে, মনে করো ওয়াই অক্ষকে এভাবে আমাদের হাঁক দিবে আর কি। তাহলে আমাদের সে ওয়াই অক্ষকে হাঁক দিচ্ছে, যখন ওয়াই আসে ওয়াইকে হাঁক দিচ্ছে, যখন ওয়াই আসে ওয়াইকে হাঁক দিচ্ছে, ওয়াইকে হাঁক দিচ্ছে কোন দিকে, ধনাত্মক দিকে, এটা হচ্ছে এটার ইকুয়েশন। ওয়াইকে হাঁক দিচ্ছে কোন দিকে, ঋণাত্মক দিকে, এটা হচ্ছে এটার ইকুয়েশন। তাহলে আমি দেখব সে যখন এখানে যখন সিঙ্গেল ওয়াই থাকবে, সিঙ্গেল যেটা তাকে হাঁক দিবে, সিঙ্গেল ওয়াই আছে ওয়াইকে হাঁক দিল, ওয়াইকে কি ঊর্ধ্বমুখী হাঁক দিল নাকি নিম্নমুখী হাঁক দিল? ঊর্ধ্বমুখী হাঁক দিলে আমরা বলতে পারতেছি সেটা হচ্ছে এটা, আর নিম্নমুখী হলে নেগেটিভটা, মানে আমি জাস্ট যোগ করতেছি মজা করার জন্য, আবার তোমরা সিরিয়াসলি নিও না। এবার আসো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax মানে সে কাকে হাঁক করবে, এক্সকে। তাহলে শীর্ষ মূলবিন্দু রেখে সে এক্সকে হাঁক করলে, যে এক্সকে হাঁক করে দিল, হাঁক করলো। যদি এক্সকে সে ধনাত্মক দিকে হাঁক করে দিস ইজ পজিটিভ, অ্যান্ড এক্সকে যদি ঋণাত্মক দিকে হাঁক করে দিস ইজ নেগেটিভ। এটা হচ্ছে মেইনটা। যদি কখনো মূলবিন্দু না হয় শীর্ষ আমার যদি আলফা বিটা হয়, শীর্ষ যদি আলফা বিটা বা শীর্ষ যদি মনে করো x1, y1 হলো, তখন আমার এক্সের জায়গায় তোমাকে x - x1 বসাতে হবে, ওয়াইয়ের জায়গায় y - y1 বসাতে হবে, জাস্ট রিটার্নিং ভ্যালু অফ আগেরগুলা। তাহলে আমাদের হুবহু আগেরগুলার মতো করে করতে হবে। এবার আসো তোমার এখানে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা দেখো। তাহলে আমাকে দেখতে হবে এক্সের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে, x - সামথিং বা প্লাস সামথিং, তখন কিন্তু শীর্ষ মূলবিন্দু না। সিমিলারলি ফর ওয়াই। এবার আসো তোমাকে যে ইকুয়েশন দিচ্ছে তার গ্রাফ আঁকতে বলছে, তুমি গ্রাফের দিকে তাকায়ও না, নিজে নিজে গ্রাফ আঁকো। এই ইকুয়েশনটা এখানে লেখো, এক্স স্কয়ার প্লাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে বুঝতেই পারতেছো একটা এক্স স্কয়ার আর একটা ওয়াই আছে, দ্যাট মিনস এটা হচ্ছে পরাবৃত্ত। তাহলে যদি পরাবৃত্ত হয় তাহলে আমরা বলতে পারবো এক্স স্কয়ার ইকুয়ালস টু -2y, আর এক্স স্কয়ার ইকুয়ালস টু -2y মানে তাকে চাইলে আমি এবার লিখতে পারবো -4 × ½ × y। তাহলে এটা কিসের মতো, এক্স স্কয়ার ইকুয়ালস টু -4ay এর মতো। এর মানে সে, আমি এখান থেকে বলে দিতে পারি সে ওয়াইকে হাঁক দিবে ঋণাত্মক দিকে, সে ওয়াইকে হাঁক দিবে ঋণাত্মক দিকে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার আনসার। ওয়াইকে ঋণাত্মক দিকে হাঁক দিল, এই 3 নম্বরটা হচ্ছে আমার আনসার। দেখো ওয়াইকে ঋণাত্মক দিকে হাঁক দিচ্ছে। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে কোনটা আনসার, আমরা এভাবে বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে যশোর বোর্ড 2017 সালের কোয়েশ্চেন। যশোর বোর্ড 2017 সালে এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসছে 4টা। সেই 4টা কোয়েশ্চেন আমরা দেখি। প্রথম কোয়েশ্চেনটা করার সময় আমাদের একটু নতুন করে বেসিক আসবে, তো একটু খেয়াল করে দেখি। প্রথম যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটাতে তোমাকে বলা হয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 12x পরাবৃত্ত। তাহলে আমি দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে একটা পরাবৃত্ত। পরাবৃত্তটাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 12x, তাকে আমি লিখে ফেলি। আমরা জানি উপবৃত্ত পরাবৃত্ত এরকম হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে 12কে কী লেখা যায়, 3 × 4 = 12। তাহলে 4 × 3 × x। দেখো এখানে ওয়াই আছে, এক্স আছে, এর মানে শীর্ষ মূলবিন্দু আমি খুব ভালো করেই জানি, এবং এটা এক্স অক্ষকে ধনাত্মক দিকে ঘেরাও করে রাখবে। এর মানে এটা হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যেই পরাবৃত্তটা দেখতে কি এরকম, এই যে এই পরাবৃত্তটা। এবার তোমাকে কি বলছে দেখো, বলা হলো পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু পি। তাহলে কোনো একটা পরাবৃত্তের উপরিস্থিত, যা উপরিস্থিত মানে কি উপরে অবস্থিত, কার উপরে, কার উপরে, পরাবৃত্তের উপরে। তাহলে পরাবৃত্তের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু, এর তাকে নাম দিলাম হচ্ছে পি। এটাই হচ্ছে আমার পি বিন্দু, পরাবৃত্তের উপস্থিত কোনো একটা বিন্দু। বলা হলো পরাবৃত্তের উপস্থিত কোনো একটি বিন্দু পি এর কোটি হচ্ছে 12 হলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? তাহলে কোটি কত, 12। তাহলে তার কোটি হচ্ছে 12, কিন্তু ভুজ কত আমি তো জানি না, ভুজ কত আমি জানি না। এই ভুজ কত সেটা আমি এখনও জানি না, কোটি 12 সেটা জানি।
এই তুমি বলো তো, এই পি বিন্দুর ভুজটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স, মনে করো এক্সের মানটা বের করতে হবে। এই পি বিন্দুটা পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু না? তাহলে কোনো একটা পরাবৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দু মানে কি ওই বিন্দু দ্বারা সেটা সিদ্ধ হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আমি বলতে পারতেছি এটা পরাবৃত্তের উপরিস্থিত মানে পরাবৃত্ত দ্বারা সিদ্ধ হবে। দ্যাট মিনস আমি এখানে ওয়াইয়ের মান যদি বসাই দিই 12, এইখানে কোটির মান 12, তাহলে কোটির মান যদি বসাই দিই 12, আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 12x। ওয়াইয়ের মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার ইকুয়ালস টু 12x। দেখো একটা 12 কাটাকাটি যাবে, আরেকটা 12 থাকবে, সুতরাং x ইকুয়ালস টু 12। তাহলে তুমি বুঝতেই পারতেছ যেই বিন্দুটাকে একটু আগে আমি বলছিলাম তার ভুজ আমি জানি না, বর্তমানে আমি বলতে পারি তার ভুজ কিন্তু আমি জানি 12 বের হবে। তাহলে তার ভুজটা আমরা জেনে গেছি। এটা একটা প্রসেস হইতে পারে যে কোনো জায়গার জন্য, যে তোমাকে বলা হবে ভুজ যদি এত হয় কোটি তোমার কত, কোটি যদি এত হয় ভুজ তোমার কত। এখানে আরও একটা কথা বলে রাখি, আমাদের এখানে যদি এখানে মনে করো এখানে বলে দিছে কোটি 12, ভালো করে খেয়াল করো, এখানে বলে দিছে কোটি সমান 12, তাহলে তুমি ভুজ যখন বের করলা ভুজ পাইলা হচ্ছে কত? 12। যদি তোমাকে বলে দিত ভুজ সমান 12, কোটি সমান কত, তখন তুমি কি করতা? ওয়াই স্কোয়ার সমান 12 ইন্টু এক্সের মান 12 মানে 144, বা আমরা বলতে পারি 12 স্কোয়ার। এবার যদি তুমি ওয়াই স্কোয়ার সমান 12 স্কোয়ার হয়, সুতরাং ওয়াই সমান কত? অবশ্যই প্লাস মাইনাস 12। তাহলে প্রশ্ন আসবে কেন ভাইয়া প্লাস মাইনাস আসলো? দেখো এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে, দেখো এই যে কোটি 12 বলতেছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই অংশটা হচ্ছে 12, এই অংশটা যদি 12 হয়, এটা 12 সেটা তোমাকে বের করতে বললো, তাহলে এটা তোমার 12, এটা বের করতে হবে। আর পরেরটাতে কি বললো? পরেরটাতে বললো যে না আমার বুঝটা হচ্ছে 12, তাহলে কোটি কত? দেখো 12 যদি বুঝ হয় ঠিক ওই মুহূর্তে কোটি কিন্তু দুইটা বের হবে, একটা এটা আর একটা এটা, যার কারণে তুমি একটা +12 পাইছো আর একটা -12 পাইছো। তাহলে তোমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে কোটি দেওয়া থাকার কারণে বুঝ বের হয়েছে একটা, কারণ কোটি অনলি উপরটা দেওয়া আছে, এখানে কিন্তু কোটি দুইটা, একটা উপরে একটা নিচে একই টাইপের বিন্দুর জন্য। তো এক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করতে পারে, অনেক সময় তোমাকে এরকম বলতে পারে উপরিস্থিত কোনো একটা বিন্দুর বুঝ দেওয়া থাকলে কোটি বের করতে বলতে পারে, কোটি দেওয়া থাকলে বুঝ বের করতে বলতে পারে, এবং বিভিন্ন সময় এই কনসেপ্টটা কাজে লাগতে পারে। আসো আমরা এবার এটা মুছে ফেলি, আমরা আমাদের কাজে ফেরত যাই। এটা আমাদের কাজ ছিল না, আমাদের কাজ হচ্ছে এটা। পি বিন্দু কোটি দেওয়া আছে 12, বুঝটা আমি 12 বের করে ফেলছি, আমাকে বলে নেই বাট আমরা বের করছি। কেন বের করছি? দেখো বলা হলো পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। এখন প্রশ্ন হলো এই উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? দেখো কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব, এই কথাটার মিনিং কি সেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তো সেই ভালো করে বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখবো, উপকেন্দ্রিক দূরত্ব এই কথাটার মানে হচ্ছে উপকেন্দ্র থেকে কারো দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে কারো দূরত্ব। আমি একটু ডেফিনিশন লিখে রাখি, উপকেন্দ্রিক দূরত্ব সমান উপকেন্দ্র থেকে উপরিস্থিত কোনো বিন্দুর দূরত্ব, উপরিস্থিত কোনো বিন্দুর দূরত্ব। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার যে পরাবৃত্ত, এই পরাবৃত্তটার উপকেন্দ্র কোথায় সেটা জানতে হবে। আমি জেনে নিলাম তার উপকেন্দ্র, মনে করো এখানে, এটাই হচ্ছে তার উপকেন্দ্র। এখন দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্তের উপকেন্দ্র কত? a,0। তাহলে এটার ক্ষেত্রে এর মান কত? এর মান হচ্ছে 3, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,0s। তাহলে s সমান যদি 3,0 হয়, এবার তাহলে তোমাকে
বুঝতে হবে উপকেন্দ্র থেকে তার উপরে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ফর এক্সাম্পল এখানে একটা বিন্দু আছে এ বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এটা, এখানে বিন্দু আছে বি বিন্দু, উপকেন্দ্রিক দূরত্ব এটা। এখন আমাকে এগুলো বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে আমাকে পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, তাহলে দেখো পি বিন্দু স্থানাঙ্ক জানি কিনা, জি ভাইয়া জানি। উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি কিনা, তাও ভাইয়া জানি। আমি কি দুইটা স্থানাঙ্ক জানলে মধ্যবর্তী দূরত্ব বের করতে জানি? অবভিয়াসলি ভাইয়া জানি। সেটা হচ্ছে এই এসপিটা আমরা বের করতে পারবো √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ারে, যে সরলরেখার মধ্যে পড়ছিলাম। 12 থেকে 3 গেলে হয় হচ্ছে কত, 12 থেকে 3 গেলে 9, এই 9 স্কোয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর, 12 থেকে 0 গেলে 12ই থাকে, 12 স্কোয়ার। তাহলে আমি এখানে কত পাচ্ছি, √, 9 9 81 প্লাস 12 স্কোয়ার করলে 144। তাহলে পাচ্ছি হচ্ছে 4 1 5 8 4 12 2, হাতে আছে 1 1 1 2, 225। আর তোমরা জানো √, 225 মানে হচ্ছে 15। এটা একটু মাথায় রাখবা। আমি অনেকগুলো ডেটা মুখস্থ রাখতে বলতেছি, এগুলো কত বেশি কাজ দিবে তুমি চিন্তাই করতে পারবা না। যে 15 স্কয়ার সমান হচ্ছে আমাদের 225, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা মাথায় রাখবো 15 স্কয়ার সমান 225। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে তোমরা একটা কাজ করবা, যে কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। যে 1 স্কয়ার থেকে শুরু করে 20 স্কয়ার পর্যন্ত, 1 থেকে মোটামুটি 13 14 স্কয়ার পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু 20 স্কয়ার পর্যন্ত জানি না। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সব মিলিয়ে তুমি যদি এমন একটা প্রিপারেশন নিতে পারো এখন, যেটা মাথায় ক্যালকুলেশন খুব উপযোগী, মাথাটাকে মাথার মতো কাজে লাগাও, ক্যালকুলেটরের মতো না, তাইলে এমসিকিউতে তোমার অনেক টাইম বেঁচে যাবে। কোনো একটা জায়গায় যেমন তুমি চাইলে এটা √, 225 ক্যালকুলেটরের মাত্রা, আনসার বেরোতো 15। তোমার কি মনে হয় এটা যদি তোমার মাথায় মুখস্থ থাকে, তোমার কি 3টা সেকেন্ডও বাঁচে নাই? তোমার কি 2টা সেকেন্ডও বাঁচে নাই? তোমার কি মনে হয় 25 মিনিটের পরীক্ষা এমসিকিউ, সেখানে 25টা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, 2টা সেকেন্ডও ইম্পর্টেন্ট। অনেকে কয়েকটা সেকেন্ডের জন্য কয়েকটা প্রশ্ন সাইরা দিয়ে চলে আসে। ওই জন্য বলি 1 স্কয়ার থেকে 20 স্কয়ার পর্যন্ত মানগুলো মুখস্থ করে ফেলবা। তুমি বলো ভাই আমি বসে যেগুলো মুখস্থ করবো, কোনো দরকার নেই। তোমার ম্যাথ খাতার উপরে সুন্দর করে লিখে রাখবা, ইমু ভাইয়া বলেছিলেন মুখস্থ করিতে, কারণ মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলে সাফল্যকে ত্বরান্বিত করে। এখানে মুখস্থবিদ্যাটা আসলে প্রতিভার মতো কাজ করে। তা আমাদের এখানে 1 থেকে 20 স্কয়ার পর্যন্ত মুখস্থ করে ফেলবা, খুব কাজ দিবে। আর এছাড়া আর কি মুখস্থ করতে হবে আমার এমসিকিউ কোর্স পুরোটার মধ্যে আমি বলে দিব। এই জিনিসগুলো প্রয়োজনে তুমি আলাদা একটা ছোট খাতা বানাই ফেলো। ইমু ভাইয়া মুখস্থ করিতে বলেছিলেন যাহা, মুখস্থ আমরা করিব এই খাতা থেকে তাহা, এই খাতা থেকে যাহা আছে তাহা আমার মুখস্থ করিতে হবে, মাথায় যদিও না ধরে মুখস্থ থাকতেই হবে, ওই কারণে খাতাটা রেগুলার একবার করে হলে উল্টে দেখিতে হবে। এই ধরনের একবারে সুন্দর করে লিখে রাখবা, তখন তুমি খাতাটা সুন্দর সুন্দর করে উল্টে পরীক্ষার আগে মানে রেগুলার একবার ওই খাতাটা উল্টাবা, কি মুখস্থ করতে বলছি, তাহলে দেখবা অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। তোমাকে আমি বলতেছি না আজকে 1 থেকে 20 স্কয়ার পর্যন্ত মুখস্থ করো, মুখস্থ থাকলে তো অনেকের আছে, থাকলে ভালো। তুমি জাস্ট খাতায় লিখে রাখো যেগুলো পারো না, একদিন একবার করে দেখলে দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো √, 225 সমান হচ্ছে 15। তাহলে আমরা বলতে পারি আমার আনসারটা কত, আমার আনসারটা হচ্ছে 15। এই যে উপকেন্দ্রিক দূরত্ব 15 একক, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আসো ভাইয়া আমরা এর পরের কনসেপ্টে যাই। এটা থেকে তো আর কোনো প্রশ্ন নাই। এবার তোমার পরের কোয়েশ্চেনটা খুব ইজি, অলরেডি আমরা অনেকবার করে ফেলছি। বলা হলো 5x² + 7y² = 1। দেখে বোঝা যাচ্ছে এটা একটা উপবৃত্তের সমীকরণ, এবং তোমাকে এখানে বলেই দিছে যে এই যে এটা একটা উদ্দীপক থেকে নিচে 2টা কোয়েশ্চেন আনসার দিতে হবে। তো 2টা কোয়েশ্চেন কি 2টা কোয়েশ্চেনের আগে আমি তোমার এই ব্যাপারটাকে একটু জেনারেল ফরম্যাটে নিয়ে যায়, অনেকে এটা দেখে একটু ভয় পেয়ে যাবে। দেখো অনেকে বলবে ভাই এবার তো নিচে কেউ নাই, কে বলছে কেউ নাই, এখানে 1 আছে, ওকে। x² পাশে কাউকে থাকা যাবে না, তাহলে আমি কি করব, দেখো x² পাশে কাউকে রাখা যাবে না, y² পাশে কাউকে রাখা যাবে না। এখানে 5 থাকা মানে হচ্ছে আমাদের হরে 1/5 থাকা, এখানে 7 থাকা মানে হচ্ছে হরে আমার 1/7 থাকা। এবার আসো ভাইয়া আমাদের হরে আমরা হোল স্কয়ার ফরম্যাটে রাখবো, তাহলে এটাকে √1/5 হোল স্কয়ার লেখো, 1/7 হোল স্কয়ার লিখো। এটা হচ্ছে আমাদের কি পরাবৃত্ত, তাহলে উপবৃত্ত, তাহলে এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এবার আমি দেখবো এটা কোন ধরনের। এখানে এর মান হচ্ছে 1/5,
এখানে বি এর মান হচ্ছে 1/√7। অনেকে এখানে কনফিউজড হয়ে যাবে ভাই কে বড়। সিম্পল হিসাব, তুমি হরের দিকে একটু তাকাও, √5 আর √7 মধ্যে কে বড়? অবশ্যই ভাই √7 বড়। যদি √7 বড় হয় তাহলে 1/√7টা হচ্ছে ছোটো, কারণ যার হর বড় তার মানটা ছোটো। তাহলে আমি বলতে পারি √7 বড় মানে বিটা ছোটো, তাহলে আমরা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। এর মানে এটা কোন ধরনের? এই ধরনের উপবৃত্ত, তরমুজের মতো যে দাম চলতেছে এখন। তাহলে আমাদের দেখো এরকম, তাহলে তরমুজ একটা ভয় লাগে। তাহলে আমাদের এর মান পাইলাম হচ্ছে 1/√5, বি এর মান হচ্ছে 1/√7। এখন তোমাকে এখানে কি বলছে দেখো, তোমাকে বলছে উপবৃত্তটির বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তো আমরা জানি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? টুয়াইস এ। তাহলে আমরা বলতে পারি 2 × এ এর মান কত? এর মান হচ্ছে 1/√5। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2/√5, এটা হচ্ছে আমার আনসার। দেখি আমাদের আছে কি না, অবশ্যই আছে, না থাকার কোনো কারণ নাই। 2/√5 এটা হচ্ছে আমাদের আনসার। মিলছে কিনা একটু দেখে নিই, 2/√5। ওকে, কারণ আমি আগে থেকে ক্যালকুলেশন করে রাখিনি, তো ওই কারণে আবার দেখতে হচ্ছে যে আসলে মিলছে কিনা, কারণ একবার ভুল ভিডিও বানায় ফেললে তখন একটু ঝামেলা হয়ে যাবে, তোমরা নিজেরাও কনফিউজড হয়ে যাবা। ওই কারণে ক্যালকুলেশনগুলো একটু ভালোভাবে দেখতে হয়। আনসার মিলছে কিনা দেখতেছি। ওকে, এবার হচ্ছে পরেরটা, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? তো আমরা তো জানি এটা এই ধরনের উপবৃত্ত, হ্যাঁ জেনারেল। তাহলে উৎকেন্দ্রিকতা কত? ই সমান ভাইয়া √1 - a², হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলে দিতে পারবো আমাদের ক্যালকুলেশন করে 1 - v² b² মানে কি 1/√7কে হোল স্কোয়ার করলে 1/7 পাবো, আর a² মানে কি 1/√5 হোল স্কোয়ার করলে 1/5 পাবো। তো আমি তো বুঝতেই পারতেছি √1 - 1/7 / 1/5, 1/5 উপরে উঠলে কী হবে? 5/1, এক কথা এটা 5/7 হয়ে যাবে। এবার যদি আমরা লসাগু নিই 7 - 5, তাহলে 7 থেকে 5 গেলে কত হয়? 2 হয়। 2/7 √, এটা হচ্ছে কার মান? উৎকেন্দ্রিকতার মান। তাহলে আমি পাচ্ছি উৎকেন্দ্রিকতার মান হচ্ছে √2/7। তাহলে √2/7, এই যে প্রথমটা হচ্ছে আমার আনসার √2/7। √2/7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এটাও পেরে গেলাম আশা করি। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ ক্লাস, আজকের ক্লাসের জন্য লাস্ট কোয়েশ্চেন। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের অন্যান্য অধ্যায়গুলোর মধ্যে মতোই আমরা প্রথম ক্লাসটা আমাদের একটু লেন্দি হয়, প্রথম ক্লাসে বেশি কোয়েশ্চেন সলভ করা যায় না, কারণ যেগুলো আমি তো প্রত্যেকটা টপিক নিয়ে একটু ইন ডিটেলস কথা বলতে যাচ্ছি, তাহলে প্রথম দিককে দেখা যাচ্ছে নতুন করে কথা বলতে হয়। তো যেটা আমি একবার বলে ফেলছি বারবার তো সেটা বলা লাগে না, পরে ডাইরেক্ট অ্যাপ্লাই করে ফেলতে পারি, ওই কারণে পরবর্তীগুলো দেখা যায় টাইম অনেক কম লাগে। আসো, তো এই আমাদের এমসিকিউ যে কোর্সটা, এটার মূল তাৎপর্য এটাই যে তুমি অন্য কোথাও দেখবে তোমাকে খালি সলভ করে দিল, খালি সলভ করে লাভ কি ভাই? তোমার কি মনে হয় এই কোয়েশ্চেন আর জীবনে পরীক্ষা আসবে? জীবনও আসবে না। বাট এটা যে অ্যানালাইসিস বেশি কাজ দিবে। ইন্টার পরীক্ষার পরে আমার সাথে কথা বলিও ভাই, কাজ দেয় নাই, ইনশাল্লাহ দেখা যাবে। ইন্টার না, অ্যাডমিশনও উরুস্তু লেভেলে কাজ দিবে। এবার আসো, এইটা তোমাকে বলা আছে তো অধিবৃত্তের, তো এটা অধিবৃত্ত আমি এখানে লিখে রাখি, y² / 4 - x² / 5 = 1। তো আমরা এটাকে লিখতে পারি y² এটাকে লেখা যায় 2² - x² এটাকে লেখা যায় √5 হোল স্কোয়ার = 1। তো আমি এখানে দেখতে পাচ্ছি y এর নিচে দেখো এটা হচ্ছে অধিবৃত্ত, সো কে বড় কে ছোট সেটা কোনো ফ্যাক্ট না, এক্স আগে না ওয়াই আগে সেটা হচ্ছে ফ্যাক্ট। এখানে কে আগে? ওয়াই আগে। যেহেতু এখানে ওয়াই আগে, এর মানে এটা আমার দেখতে এরকম, অধিবৃত্তটা আমার দেখতে কীরকম? এই যে এরকম। এখন প্রশ্ন হচ্ছে এ এর মান কত, বি এর মান কত? ওয়াই এর নিচে যেটা থাকে সেটা হচ্ছে বি, এক্সের নিচে যেটা থাকে সেটা হচ্ছে এ। এর মান হচ্ছে √5, বি এর মান হচ্ছে 2। এবার আসো, তোমাকে কি বলছে দেখো, 1 নম্বর আর অক্ষের দৈর্ঘ্য। তোমরা জানো উপবৃত্ত আমরা যেরকম বলি বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা সেটা বলি না। অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কী বলি? আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। তাহলে আমাদের ওই জেনারেলি আমি চিন্তা করলে উপবৃত্তের ক্ষেত্রে বৃহদাক্ষের সমীকরণ বৃহদাক্ষ যেরকম যে টাইপসের ছিল সেম টাইপসের সূত্র দিয়ে আমরা অধিবৃত্তের ক্ষেত্রে কী করতে পারি? বৃহদাক্ষ বের করতে পারি, বা আমরা আর অক্ষ বের করতে পারি। আর ওইখানে যেরকম ক্ষুদ্রাক্ষ এখানে অনুবন্ধী অক্ষ। তো আসো আমরা আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, তো এর মধ্যে আমরা আর অক্ষটা বের করি। আর অক্ষ মিনস ওইখানকার বৃহদাক্ষ। তো এখানে বলা হলো আর অক্ষের দৈর্ঘ্য 4 একক, মানে বৃহদাক্ষের দৈর্ঘ্য 4 একক। তো আমরা কি বলতে পারবো এটা কোন ধরনের? দেখো তো এটা হচ্ছে এরকম, আর এরকম মানে হচ্ছে বৃহদাক্ষ মানে হচ্ছে 2v। বৃহদাক্ষ মানে কত? 2v। তাই বৃহদাক্ষ যদি 2v হয় তাহলে আমরা বলতে পারবো 2 × 2 মানে হচ্ছে 4।
এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি বৃহদাক্ষের দৈর্ঘ্য আসলেই 4 একক, এখানেও বলছে 4 একক, কথাটা কিন্তু সত্য, কথাটা কিন্তু সত্য। এবার আসে সেকেন্ডটা, বলা হলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক +-√5,0। সবার আগে আমি এটা বলবো, এখানে কি আসলে শীর্ষ কেন্দ্র মূলবিন্দু কিনা? জি ভাইয়া কেন্দ্র মূলবিন্দু। সো বড় এক্স বড় ওয়াই এর কোনো দরকার নাই। বলা হলো শীর্ষবিন্দু স্থানাঙ্ক +-√5,0। এখন আমরা আসি, এটা শীর্ষবিন্দু কোনটা কোনটা? এটা শীর্ষবিন্দু এটা আর এটা। এই যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা কত তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে আমাদের ভাইয়া 0, আমাদের 0, +-VE। তো এখন একটু খেয়াল করে দেখো তোমরা, আমার স্থানাঙ্কটা শুরুই হবে 0 দিয়ে, এখানে তো আমার 0 দিয়ে শুরু হয় নাই, তাহলে তো এটা আনসার হইতেই পারে না, এটা তো আমার আনসার হইতেই পারে না, এটা আনসার হওয়ার কোনো চান্সই নাই। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এমসিকিউ তো আমরা এভাবে চিন্তা করবো 0, +-VE, তো 0 দিয়ে শুরু হইতে হবে, তো 0 দিয়ে শুরু হইতে হয়নি, এটা বাদ, এটা আনসার হবে না। আর 2 নাম্বার আনসার হচ্ছে না মানে এটাও বাদ, 2 নাম্বার আনসার হচ্ছে না মানে এটাও বাদ, 2 নাম্বার আনসার হচ্ছে না মানে এটাও বাদ। সো কারেক্ট আনসার ইজ এত, অন্যগুলো দেখারও দরকার নেই। এবার আসো তাও আমরা আমাদের মতো করে দেখি, আমরা তো অ্যানালাইসিস করতেছি, সো সব দেখতে হবে। তো আমরা করে দেখি 0, তাহলে তোমার কার মান লাগবে? উৎকেন্দ্রিকতা ই এর মান। তাহলে আমরা ই এর মান কীভাবে বের করতে পারবো? ই সমান √1+, দেখো উপবৃত্তের ক্ষেত্রে এখানে মাইনাস হয় আর অধিবৃত্তের ক্ষেত্রে এখানে প্লাস হয়। এটা হচ্ছে উপবৃত্তের আর অধিবৃত্তের কিছু কিছু সূত্রে ডিসিমিলারিটি আছে, তার মধ্যে একটা এটা। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে হবে আমাদের a²/v²। তাহলে আমরা বলতে পারবো √1 + a²/v²। a² মানে হচ্ছে 5। আচ্ছা একটু খেয়াল করে দেখি, আমার তো মনে নেই এর আগে অধিবৃত্তের কোনো উৎকেন্দ্রিকতা ই আমি বের করছি কিনা মনে নেই, কারণ এতক্ষণ পর্যন্ত আমি যা করলাম কোনো সূত্রে আমি মাইনাস দিয়ে প্লাস দিয়ে করে নেই, ফার্স্ট করতেছি। এর আগে মনে হয় সবগুলো উপবৃত্ত দিয়ে করছি। আর তোমরা তাও একটু দেখিও, যদি কোনো জায়গায় দেখো অধিবৃত্তে আমি মাইনাস ইউজ করে ফেলছি তখন একটু ঠিক করে নিও। হ্যাঁ, মনে হয় না করছি, তাও কেন জানি কনফিউশন হচ্ছে। তো আমাদের অধিবৃত্তে অবশ্যই এখানে প্লাস, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে। আর a² মানে কত? √5 স্কোয়ার করলে 5, আর b² মানে এখানে হচ্ছে 4। তাহলে আমি যদি আনি এখানে লসাগু নিলে 4, আর এখানে 4 একে 4, 4 এ 5 9 √। তাহলে আমাদের এখানে হবে 3/2। এই 3/2টা কার মান? উৎকেন্দ্রিকতার মান। তো তাহলে আমরা এখানে বলতে পারি 0, +-v, v এর মান 2, উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 3/2। কাটাকাটি এখানে হবে 0, +-3। তাহলে আমরা 0, +-3 পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। কিন্তু অ্যাকচুয়ালি এখানে 0, +-3 নাই, অতএব এটা আনসার হবে না, আমরা আগে থেকেই জানতাম আনসার হবে না। অ্যান্ড লাস্ট ওয়ান, উৎকেন্দ্রিকতা 3/2। অলরেডি আমরা বের করে ফেলছি উৎকেন্দ্রিকতা 3/2। তাহলে আমাদের এটা হচ্ছে আমার আনসার। তাহলে আশা করি বুঝতে পারছি যে উৎকেন্দ্রিকতা 3/2 এটাও আমার কারেক্ট আনসার। সো বুঝতেই পারতেছো। আর তোমাদেরকে যে কাজটা করতে হবে একটু ভালোভাবে দেখবা, আর আমি যে কথাগুলো বলতেছি সেগুলো একটু সুন্দর করে নোট করে রাখবা, আর যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো কাজে লাগাবো। পরীক্ষার হলে ইনস্ট্যান্ট অনেক কিছু করে ফেলতে হয়, এই তোমার মেইন কাজ। আমি বারবার তোমাদেরকে একটা জিনিস ফোকাস করতেছি, খেয়াল করছো? ক্যালকুলেটর থেকে দূরে সরে মাথাটাকে কাজে লাগাও, তাহলে দেখবো পরীক্ষায় আমাদের আমি এই পর্যন্ত যত স্টুডেন্ট দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে ভাই ম্যাথ এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর আমি অনেকগুলো ম্যাথ দেখতেই পারিনি ভাই, যদি এই 5টা দেখতে পারতাম তার মধ্যে 2টা দেখে পারতাম, কিন্তু আমি ধরতেই পারিনি, ফিসটা উল্টাইতেই পারিনি, টাইম শেষ। দোষটা কার? দোষটা মাথারা যদি চাঙ্গা থাকতো, ক্যালকুলেটারের যদি প্রয়োজন না হইতো, অনেক টাইম বাইসা যাইতো। অনেকে মনে করো ভাই আমি ক্যালকুলেটার তো আছে, আরে ভাই ক্যালকুলেটার থাকলেও ক্যালকুলেটার দিয়ে চেপে তুমি ক্যালকুলেটারটা হাত থেকে নিবা, চাপবা, আনসার বের করবা, তারপর বসাবা। এটা করতে তোমার অন্তত 3 সেকেন্ড, বেশি যাবে না, বেশি 3 সেকেন্ড। ভাই এরকম 10টার জন্য যদি 3 সেকেন্ড করে 10টাতে যায় 30 সেকেন্ড, কম না কিন্তু। হ্যাঁ, ওই জন্য আমরা যে কাজটা করব, মাথায় বেশি বেশি ক্যালকুলেশন করার চেষ্টা করবো এখন থেকে। প্র্যাকটিস। আবার এটা অ্যাডমিশনেও প্রচুর কাজ দিবে। সো আজকে এতটুকু পর্যন্ত, আমরা দেখা হবে আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।